এই কায়ামি স্বার্থরা টিকে থাকে একটা উড়াল সেতু বানিয়ে অথবা একটা মানে মেটেরিয়াল এনে আমরা চমক দেখিয়ে দিতে চাই। এই যে চমক দেখিয়ে দিয়ে দিনের পর দিন আমাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে এবং লুটের চুইয়ে চুইয়ে পড়া ভাগ নিচ পর্যন্ত দিয়ে সবাইকে এই ব্যবস্থাটার অংশীদার করে রাখা যাচ্ছে। ঢাকা শহরে 1954 সালে স্লোগান উঠেছিল যখন এই শাহবাগ হোটেল হয়েছে, নিউ মার্কেট হয়েছে, তারপর গুলিস্তান সিনেমা হল হয়েছে। এগুলো ছিল এক ধরনের, শাহবাগ হোটেলকে বলা হয়েছিল সাদ্দাদের বালাখানা, মানে একটা বড় ধরনের ধনীদের বিষয় হিসেবে, তার প্রতীক হিসেবে দেখা হয়েছিল। তো সবসময় মানে ওই একেবারে 54 সালে কিংবা যখন 48 সালে প্রথম এখানকার তরুণ রাজনীতিবিদরা ঢাকা শহর ভবিষ্যৎ কিরকম হবে তা নিয়ে তাদের নিজেদের কল্পনা প্রকাশ করছেন, তখনও ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা বড় ধরনের দ্বন্দ্ব আছে ঢাকা শহরটা ধনীদের তখনও পর্যন্ত, এবং এইখানে তুলনামূলকভাবে ক্ষমতার দিক থেকে ধন সম্পদের দিক থেকে যারা অধস্তন তাদের জায়গা ঠিকঠাক মতো নাই, তারা এখানে জায়গা করে নিতে পারছে না, তাদের অধিকারের জায়গা নাই। এইটা কেবল প্রসারিত হয়েছে, কথা উঠেছে ঠিকই, আগে ইতিহাসে আছে আমাদের কথাগুলো, কিন্তু আমরা যদি সেই 50 সাল থেকে এখন 24 সাল পর্যন্ত দেখি, এই 74-75 বছর হতে যাচ্ছে। ফলে ঢাকা শহর এখনো কতিপয়ের শহর, এবং এই শহরে যাকে বলে রাইট টু দি সিটি, বিখ্যাত তত্ত্ববিদরা ডেভিড হার্ভি এই বিষয়ে অনেক বই লিখেছেন, কথা বলেছেন। তো রাইট টু সিটি কিংবা একটা সোশ্যাল জাস্টিস সিটিতে তৈরি করা, যেটা নিয়ে আজকের কনসেপ্টও, সেইটা তৈরি করার প্রশ্নটাও একটা রাজনৈতিক প্রশ্ন। আসলে ওই ফয়সালা ছাড়া এটা হবে না। এখানে কালেকটিভের অধিকার ছাড়া একটা শহরে কোনোভাবেই এই রাইট টু সিটি কিংবা ওই সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব না। তো সেই দিক থেকে ঢাকা শহর কার শহর এই প্রশ্ন করা দরকার। যদি তার অধিবাসীদের শহর হয়, সে অধিবাসী নির্ধারণ করারও মানদণ্ড কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে যে ঢাকায় প্রবেশ করছে তাকে কি আমি অধিবাসী হিসেবে স্বীকার করব? এই ঢাকা আসলে কাকে অধিবাসী হিসেবে স্বীকার করে, এই প্রশ্ন আজ পর্যন্ত ফয়সালা হয়নি, এবং ফয়সালা না হওয়ার ফলে মোটা দাগে যেদিকে ঢাকা ঝুঁকে থাকবে সেদিকে আছে, কতিপয়ের দিকে ঝুঁকে আছে যাদের ধন সম্পদ আছে, যারা এখানকার রাজনীতিকে প্রভাবিত করতে পারে, তারাই ঢাকা শহর নিয়ন্ত্রণ করে। আবার এইটা একটা বিষয় যে ঢাকা শহরের যে সামগ্রিক নৈরাজ্য, তারও একটা প্রকাশ। কিন্তু ঢাকা শহরের এই নিয়ন্ত্রণের জায়গাটা কিন্তু পুরোপুরি এদের হাতেও নেই। ধরেন আপনি সাধারণ ব্যবস্থাগুলির দিকে তাকান, ঢাকার কোনো শৃঙ্খলা, ঢাকার কোনো আইন কানুন, ঢাকার কোনো ব্যবস্থা আসলে ঢাকাকে তেমন নিয়ন্ত্রণ করতে পারে না। আজকে যে ঢাকায় প্রবেশ করছে সে অনেক ক্ষেত্রে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করে। আজকে সকালে তিনি রিক্সা নিয়ে নেমে গেলেন, তিনি যেখানে রিক্সা রাখবেন ওইটাই নিয়ম। এই যে ঢাকার অক্ষমতা, এটাও একইভাবে তার সামগ্রিক যে অব্যবস্থাপনা, সেটার একটা প্রকাশ। এর মধ্যে দিয়ে ওই নাগরিক যে খুব শক্তিশালী হচ্ছেন, শ্রমজীবী খুব শক্তিশালী হচ্ছেন, তা কিন্তু না। এটা একটা টোটাল নৈরাজ্যেরই একটা প্রকাশ ঘটছে। আমি একটা কথা সেলিম ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এই শহরে আমার যা শৈশবের স্মৃতি, সেটা এখন আর পাওয়া খুব মুশকিল। মানে শহরটা এত দ্রুত মানে একেবারে তার সমস্ত দিক থেকে, ল্যান্ডস্কেপ বলেন, তার স্ট্রাকচার বলেন, সমস্ত দিক থেকে বদলে যাচ্ছে। কেউই আর তার নিজের শহরে হিসেবে এটাতে ফিরতে পারবে না। স্মৃতির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই ঢাকা শহরে আসলে আদৌ কোনো স্মৃতি, কেবল দুঃসহ বলে স্মৃতি থাকছে না, মানে ফিজিক্যালি আর স্মৃতি থাকার কোনো জায়গা থাকছে না। এইটা সামাজিক সম্পর্কের বদল ঘটছে। আমরা ঢাকা শহরে প্রত্যেকে একজন বিচ্ছিন্ন মানুষ, একই এলাকায়, এমনকি একই বিল্ডিং এ থেকে। এইটা